এই 2-2.5 হাজার দুর্নীতির অভিযোগ যেখানে দুদকে পেন্ডিং দীর্ঘদিন, তার কোনো ব্যবস্থা হচ্ছে না, চার্জশিট হচ্ছে না, কিছুই হচ্ছে না, যেখানে ডক্টর ইউনূস খাঁচার মধ্যে বারবার যেতে হচ্ছে। কি অপরাধ? বিল্লাত ভাইয়ের যে ব্যাখ্যাটা, সেটা উনি একটু যেহেতু এটা এক ধরনের সমস্যাও থাকে, যেহেতু উনি স্টেট ওই দল কিংবা আদর্শের, এটা আসলে সরকারের দায়। আমাদের উচ্চমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নেওয়া এবং তা নিয়মিত হালনাগাদ করা একটা ব্যাপার আছে। এবং আমাদের একটা আইন আছে, আপনাকে বলি, সেটা হচ্ছে আহ 1979 সালে প্রণীত সরকারি কর্মচারী আইন, যেটার 12 ও 13 আইনের বিধি অনুযায়ী সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রি ও সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া আছে। তার মানে আইনটা অত্যন্ত স্পষ্ট পরিষ্কার। এখন আইনের এই প্রয়োগটা কে করবে? সরকার, সরকারের সংশ্লিষ্ট বিভাগ। হুম। এখন সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই কাজ করতে পারছে না, পরে আইএমএফ এর কাছে যে লোন নিয়েছে তৃতীয় কিস্তি নেওয়ার সময় নাকে খত দিয়ে বলেছে যে আমরা রেভিনিউ কালেকশনে এক ধরনের সফলতা প্রদর্শন করব, আমরা রিজার্ভ মানে স্টেবল রাখার জন্য চেষ্টা করব, আমরা সামাজিক খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এইসব জায়গায় ভর্তুকি বন্ধ করে দেব জনগণের, যে যে জায়গাগুলোতে আমরা সাহায্য করেছি, আমরা নিজেরা শক্তিশালী হয়ে জনগণকে দুর্বল করার যত পরামর্শ আছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব। দেখুন, যার কারণে শিক্ষা খাতে এবছর জিডিপির 1.69%, যেটা গত 4 বছরের চেয়েও কম, অথচ শিক্ষার্থী বেড়েছে, গবেষণার বেশি প্রয়োজন। আচ্ছা, এবার গেল, তাহলে এই আইনটা থাকার পরেও কেন কিছুই হচ্ছে না? আইএমএফ থার্ড ইনস্টলমেন্ট রিলিজ করার আগে তাদের শর্ত দিয়েছে সামাজিক যেসব উন্নয়ন খাত বা কন্ট্রিবিউশনের খাত আছে গভর্নমেন্টের, সেটা উদ্যোগ করার কথা বলছে এবং করেছে। এই জন্য জ্বালানি থেকে শুরু করে হুম। চিকিৎসা, শিক্ষা, সব জায়গায় ধস নেমেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আইএমএফ যে সাজেশন দিয়েছে বলছে যে না, উচ্চমাত্রার দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে প্রতি বছর সম্পদের হিসাব নিতে হবে, নিয়মিত হালনাগাদ করতে হবে সরকারকে। আমি জানি না সরকার এই কাজটি করবে কিনা, তবে আমাদের সোশ্যাল যেই সেফটি নেট যে জায়গাগুলো আছে, যেখানে মানুষের উপকারের জায়গা আছে, সেই কথা কিন্তু গভর্নমেন্ট শুনেছে। হুম। শিক্ষা, স্বাস্থ্য খাতে কিন্তু কমিয়ে দিয়েছে, এবং মানুষের জ্বালানি থেকে শুরু করে যে যে জায়গায় মানুষের সুবিধা হবে সেগুলো উদ্যোগ করে ফেলেছে। আইএমএফ এর কথা শুনেছে। এইবার দেখা যাক আইএমএফ এর কথা শুনে কিনা 1979 সালের আমাদের যে সরকারি কর্মচারী আইন আছে সেটা প্রতিপালন হচ্ছে না। ওই আইনের যে 12-13 বিধি, সে অনুযায়ী এটা বাধ্যতামূলক। তার মানে হচ্ছে যে এই যাবৎকাল বেনজির থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যারা এই লুটপাট করেছে, সেটা আমাদের পুলিশ বাহিনীর প্রধান কর্মকর্তাদের শুরু করে সিভিল যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যাদের এগুলো আমরা দেখছি, এই সবগুলো দায় হচ্ছে সংশ্লিষ্ট প্রশাসনের। এখানে কোনো ধরনের ঘুরিয়ে পেয়ে কথা বলার সুযোগ নেই, এটা তাদের দায়িত্ব। এবং আপনি অবাক হবেন যে হুম। দুদকের কাছে 2215টি ফাইল আছে দুর্নীতির, হুম। এবং এর মধ্যে অর্ধশত হচ্ছে আমলা, এবং সাবেক বর্তমান মিলে 20 জন পুলিশ কর্মকর্তার ফাইল দীর্ঘদিন ধরে কি হচ্ছে, আটকে আছে। ওয়াই? মিল্লাত ভাই বলেছেন যে জিনিসগুলো আসলেই আমরা ধরছি, তাহলে আমি অন্য কোনো তর্কে যাব না। এখানে মামুন মাহবুব ভাই আছেন, উনি আইনজীবী, আমার চেয়েও ভালো যুক্তির ত্রুটি ধরতে উনি অভ্যস্ত, এবং উনি খুবই ক্যাপাবল আমি জানি। আপনি বলুন তো, সব বাদ দেন, দুদুকে যে ফাইলগুলো আছে হুম। এইগুলো দীর্ঘসূত্রিতা কেন? আহ কালের কণ্ঠ বা অন্য কোনো মাফিয়াদের মধ্যে ঝগড়ার মাঝখানে যদি কোনো গোপন প্রকাশ হয়ে যায়, সেখানে তড়িঘড়ি করে ওই শাক দিয়ে মাছ ঢাকার একটা কথা আছে না, এটা হচ্ছে ডিকটেটরস ডিলেমা বলে একটা কথা আছে। গ্রামে দেখবেন মোড়লরা, তার অনুগত যে থাকে, সে যদি রেপের মতো খারাপ কাজ করে তাকে এনে চড় থাপ্পড় মারে জোরে, আর এই চুরি টুরি করলে কান ধরে উঠবস করায়। এবং এতে করে সাধারণ মানুষ মোড়লের উপর সাংঘাতিক ভাবে দুর্বল হয়। কত ভালো মানুষ এত আপনজনকে চড় মেরেছে, অথচ যে অপরাধ করেছে তার জন্য তার মৃত্যুদণ্ড ছিল, শাস্তি। এইভাবে মোড়লরা যেমন তাদের অনুগতদের চড় থাপ্পড় মেরে বড় অপরাধের শাস্তি, লোক দেখানো এই ধরনের নাটক দিয়ে ধামাচাপা দিতে চায়। অনেক সমালোচক মনে করেন
এই 2-2.5 হাজার দুর্নীতির অভিযোগ যেখানে দুদকে পেন্ডিং দীর্ঘদিন, তার কোনো ব্যবস্থা হচ্ছে না, চার্জশিট হচ্ছে না, কিছুই হচ্ছে না, যেখানে ডক্টর ইউনূস খাঁচার মধ্যে বারবার যেতে হচ্ছে। কি অপরাধ! বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার জায়গায় যেখানে 6 কোটি টাকা হয়ে বসে আছে, যেখানে একটা পদ্ধতিগত ত্রুটি, কোনো তসরুপ করার কাহিনী নাই, সেখানে দীর্ঘদিন যাবৎ কারা ভোগ করছে। এ কোন দেশে বাস করি! 2 হাজারের উপর হচ্ছে দুর্নীতির মামলা পেন্ডিং দুদকের মতো জায়গায়, হুম সেটা নিয়ে কিছুই হচ্ছে না। এবং সেখানে 2-1 জন তো আছে, এই 2 হাজারের মধ্যে আবার কিন্তু বেনজির নেই। এবার বুঝেন নজিরবিহীন দুর্নীতিবাজ যারা, তারা কিন্তু দুদকের নেটওয়ার্কের মধ্যে নেই। জানি না, সমালোচকরা বলে তারা সম্পৃক্ত বড় বড় জায়গায়। তাহলে প্রকৃত পক্ষে অপরাধীর সংখ্যা কি লক্ষাধিক নয় এই 15-17 বছরে? গ্রাম পর্যায়ে লুটপাটকারী, কোটিপতি, টাকা পাচারকারী এখন পাওয়া যায়। তাহলে দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছু যদি পেন্ডিং থাকে, যে যুক্তিটা আমি দিতে চাই, এগুলো যদি বিচার করা হতো, এগুলোর যদি ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কি বেনজিরদের এই জিনিসটি এখন আসতো? বেনজিররা আরো খামোশ হতো। আপনি আনারের কথা ধরুন, কিন্তু দু হাজার তখন নয়ে আসলে এদের আওয়ামী লীগ। ব্যাপারে কেউ কেউ কোনো কথা বলেনি, তখন তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির বিষয় আসেনি, যে কারণে তখন ব্যবস্থা নেয়নি। এখন যেহেতু না, এসছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, এ হলো না, সরকার এই অবস্থা, এই এই সেখানে আমরা এই দায় রাখা। বিষয়টা বোধহয় ঠিক না। এই বিষয়টা বোধহয় আমি ঠিক না। আমি মতিউর রহমান, আমি একটু ভাই এই জায়গাটা একটু বলে হ্যাঁ, দিই, তারপর আপনি বলুন। কামরুল ভাই আপনাকে আলোচনায় সহায়তা করি। জি, 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 ডেইলি স্টারের মতো একটা বাংলাদেশের প্রথম শ্রেণীর ইংরেজি পত্রিকা, এবং জি। মাহফুজ আনাম পছন্দ অপছন্দ বাংলাদেশের সিনিয়র এডিটর, অকপটে সেদিন সত্য ভাষণ দিয়েছে যে বেনজিরের তথ্য থাকা সত্ত্বেও দুর্নীতির আমি ভয়ে ছাপাইনি। মিলাদ ভাই চলে গেছে বোধহয়, এই প্রশ্নের উত্তর কি? হুম একই সঙ্গে মামুন ভাই দেখুন, এই মতিউর সাহেব ছাগলকাণ্ড যেটা, এটা হুম কি নতুন? না। আপনি বদিউর রহমান সাহেবের হ্যাঁ, হ্যাঁ। একটা 15 মিনিটের টকশোর বক্তব্য শুনেন, কে এই মতিউর বুঝতে পারবেন? বাংলাদেশের বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে উনি হজব্রত পালন করেছেন, ওনার ভালো দিকও আছে। এবং এত সোনালী ব্যাংকের সত্যতা ডাইরেক্টর একই, করেছে। যে হুম একই সঙ্গে আমরা দেখেছি, উনি যাদের সঙ্গে সম্পর্ক আমি দেখেছি, সেই 1-11 মইনু আহমেদ থেকে শুরু করে তখনকার সেনা প্রধান, চিরাং ডিভিশনের সেই সামরিক কর্মকর্তা থেকে শুরু করে এমন কোন লোক নেই যাকে চাপ প্রয়োগ করা হয়নি বদিউর রহমান সাহেবকে, এনবিআর এর চেয়ারম্যানকে, যে তাকে যে চাকরিচ্যুত করা হয়নি, শুধুমাত্র ট্রান্সফার করা হয়েছে, সেটা উচ্চ। এবং বাধ্য হয়েছে এনবিআর এর 4 জন মেম্বার সহ এনবিআর এর তৎকালীন চেয়ারম্যান সিদ্ধান্ত উচ্চ করতে বাধ্য হয়েছে। এবং তিনি বলছেন কতটা প্রভাবশালী হলে মতিউরের এই ব্যাপারটা, তিনি তার চাকরি জীবন শেষ না করে আর্লি রিটায়ারমেন্টে গেছেন। আমার ধারণা এই কষ্টটা তার মনে ছিল, তার উপর অবিচারও করা হয়েছে। তাহলে আপনি বলুন, এই মতিউর কি হঠাৎ করে ছাগল কাণ্ড দিয়ে আসছে? ছাগল কাণ্ড ছিল হচ্ছে উপচে পড়া জল, কিন্তু জল কিন্তু পড়তেছিল গর্তে বহু বহু দিন ধরে। এটা কিন্তু ঠিক। আপনি আনারের একটা কথা বলার আমাকে সুযোগ দেন, সেটা হচ্ছে আনার সাহেব 2009 সালে, হুম উনি তো আওয়ামী লীগের লোক ছিলেন না, উনি অন্য দলের লোক ছিলেন। আমরা ঝিনাইদহ জানি, চরমপন্থীদের জায়গা। তো উনি বাংলাদেশ আওয়ামী লীগে আসার সময় 21খানা মামলা ঘাড়ে নিয়ে আসছেন, কাঁধে নিয়ে আসছেন। হুম ইন্টারপোলের রেড অ্যালার্ম জারি করা ছিল। 21টি মামলার মধ্যে 2টো মামলায় ওনার ব্যাপারে চার্জশিট দেওয়া ছিল। প্রশ্ন হচ্ছে, এবং কোনোটাই উনি যখন কোনোটাই পলিটিক্যাল মামলা না, রেপ আর স্মাগলিং এর মামলা। এক্স্যাক্টলি মাউন্ট, এই অবস্থায় তাহলে আপনি কি বলবেন যে হঠাৎ করে আনার সাহেব, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, খণ্ড বিখণ্ড হয়েছেন, আমি নিন্দা জানাই। প্রত্যেকটি অপরাধের নিয়মতান্ত্রিক আইনগত শাস্তি বিধান করতে হবে, তাকে এইভাবে মারাটা কোনোভাবে আমি সমর্থন করি না, আইনের আওতায় আনা উচিত ছিল। কিন্তু আমরা কি 2009 আইনের আওতায় এনেছি, নাকি ইন্টারপোলে তার যে অ্যালার্ট ছিল সেটা সহ 21টি মামলা থেকে আমরা তাকে মুক্তি দিয়েছি? এবং তিনি পরপর 3বার ওখানে সংসদ সদস্য হয়েছেন, জনপ্রিয়তার কথা বলা হচ্ছে। আমরা কি জানতাম না ওনার বিরুদ্ধে 21টি মামলা? কি এটা মামুন ভাই আমার চেয়েও ভালো জানেন, হুম উনি খুব ভালো করে জানেন যে কি মামলা এগুলো। তাহলে কিভাবে উজ্জ্ব হলো? আপনারা কি জানতেন না এই লোকটা জনপ্রতিনিধি হওয়ার মতো সেই মোরাল ভিত্তি নেই? কেন দিয়েছে? বেআইনি কাজে যুক্ত শাস্তি পাওয়ার যোগ্য লোককে শাস্তি থেকে আপনারা
মুক্ত করেছেন, আপনারা মানবিক কাজ করেছেন, কিন্তু তাকে সংসদ সদস্য কেন বানাতে হবে? একটি ছোট শিশু, আমি তো শিশুই বলো, 18-র কম বয়স, চোখ দুটো উপড়ে ফেলে তাকে হত্যা করতে হলো। আপনি হত্যা করুন, চোখ দুটো উঠিয়ে ফেলেছেন। মা বলেছে আমরা শাসক দলের সমর্থক হব, আওয়ামী লীগ করবো, যে আওয়ামী লীগ সমর্থন করার লোকের অভাব নেই। এটা কি একজন জনপ্রতিনিধির ভাষা হতে পারে? একজন নিরীহ মায়ের অপ্রাপ্তবয়স্ক সন্তানের জীবন যেখানে ঝুঁকিপূর্ণ, এটা কি উত্তর হতে পারে? প্রাণ কেড়ে নিয়েছেন, চোখ তুলে নিয়েছেন। আপনি একজন কলেজের শিক্ষককে চড় মেরে, এই আনার সাহেব ভাইরাল হয়েছেন, এবং 71-এর সম্ভবত ফারজানা মিথিলার সেই প্রোগ্রামে আমি দেখেছি, পুরো প্রোগ্রামটা হয়েছে এই আনার সাহেবের একজন শিক্ষককে, কলেজের শিক্ষককে চড় মারার কাহিনী নিয়ে। তাহলে কি আনাস সাহেব এইবার কি করে 2024-এ এত জনপ্রিয়, এত পপুলার, নৈতিকভাবে এত আলোকিত প্রার্থী ছিলেন? শাসক দলের নেতাদের এবং ক্ষমতাধর শাসকদের মুখে শুনতে পাই তিনি অত্যন্ত জনপ্রিয়। আমি যে কয়টি তথ্য দিলাম, এটার সঙ্গে কি জনপ্রিয়তা সাংঘর্ষিক নয়? হুম। সমস্যা হচ্ছে সাধারণ মানুষকে মূর্খ ভাবা, স্থানীয়ভাবে তিনি জনপ্রিয় ছিলেন বলেই নির্বোধ ভাবা। বেশি দেখা যাচ্ছে, সেটাই বলা হচ্ছে। হুম। তাহলে এই খবরগুলো তো আগেই জানতো। যেটা মিল্লাত ভাই বলেছেন যে জি, আমরা শেষ করতে। জানার পরেই আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে 2000-এরও উপর এই মামলা দুদুকে যেখানে দীর্ঘমেয়াদে আটকে আছে, হুম। এটা কি সরকারের একটি ব্যবস্থার মধ্যে নেই? এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান, সেখানে দুর্নীতির বিরুদ্ধে যেখানে সরকারের প্রভাব থাকবে না, সেই ভরসায় দুর্নীতি দমন কমিশনকে আমরা সেরকম একটি প্রতিষ্ঠান হিসাবে দাবি করি, গর্ব করি। আর তারা যদি দুর্নীতি এই বিচার করতে দীর্ঘসূত্রিতা করে, তাহলে মানুষের মনে কি প্রশ্ন জাগে না যে তেলে জলে সব মিলে ভয়াবহ দুঃসময় পার করছে দেশ? তাহলে কি এটা মনে হয় না 18 কোটি মানুষ, কয়েক শতাংশ মানুষের কাছে জিম্মি হয়ে গেছে, এবং যেই জিম্মিটা শুধু বিরোধী দল নয়, সাধারণ মানুষ নয়, আওয়ামী লীগের মতো একটা দল যেটা এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেই দলটাকে জনবিচ্ছিন্ন শুধু করেনি, এক ঘৃণার পর্যায়ে নিয়ে গেছে। বাংলাদেশে গণতন্ত্র চর্চা করতে হলে সাইফুল ভাই অবশ্যই অত্যন্ত জনসম্পৃক্ত প্রভাবশালী 2-3টি দল থাকা অতি জরুরি। বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, একবার বাকশাল করে জনবিচ্ছিন্ন করা হয়েছে, আমরা এখন দেখছি নব্য বাকশালী যে পর্যায়ক্রমের ধারা, সেটা আওয়ামী লীগকে প্রাণ দিয়ে যারা ভালোবাসে তাদের আশ্রয়ের জায়গাটি নষ্ট করছে। আপনারা আর কদিন আছেন ক্ষমতায়? লক্ষ বছর তো থাকবেন কিন্তু না। সেখানে তো কিন্তু এই সরকারের তো অনেক বড় দলটা তো কাজ দেখবে। হচ্ছে, যদিও শেষ করতে হবে। এখানে প্রশ্ন কি থাকে কিনা যে একটা শক্ত বিরোধী দল না থাকার কারণে বা বিরোধী দলের শক্ত ভূমিকা না থাকার সেই দুর্বলতাটাকেও কাজে লাগাচ্ছে যারা এটা আপনারা যাদেরকে ইঙ্গিত করছেন, সেখানে বিরোধী আপনার দলের সঙ্গে বিরোধী দলের অবস্থানকে কিভাবে আপনি দেখেন? আমি বিরোধী দলের আমি খুব সংক্ষেপে এখানে দুটো কথা বলি। দেখুন, হ্যাঁ, আসলে জনগণ একটা অহিংস আন্দোলনের যে ধারা বিএনপি রচনা করেছে এটাকে পছন্দ করেছে, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু মানুষ শুরুতেই যদি আপনি সহিংস আন্দোলন, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টিকে নিয়ে 96 সময়ে চার আর পর নেই, জুলুম নির্যাতন এবং এক সময় সেই লগি বৈঠার আন্দোলন, মানুষ এগুলো ভালোবাসে না। বিএনপি সেখানে একটি বিকল্প আন্দোলনের অহিংস ধারা তৈরি করেছে, মানুষ ভালোবেসেছে, এবং আপনি বিভিন্ন ইয়েতে বিভাগীয় সম্মেলন থেকে শুরু করে ঢাকায় মহাসম্মেলনে মানুষের যেই সাধারণ মানুষের অংশগ্রহণ, তাতে প্রমাণ করে এই আন্দোলনটি জনসম্পৃক্ততা পেয়েছে, 63টি দলকে সম্পৃক্ত করতে পেরেছে। কিন্তু যে জায়গাটিতে দলটি আসলে আন্দোলনের ফলাফলের যে জায়গাটিতে প্রশ্ন করা হচ্ছে পারছে না, সেটা হলো একটি দল যখন রাষ্ট্রযন্ত্রকে সর্বাত্মকভাবে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে 28 তারিখের কথাই বলি, সেখানে এই হুম। অহিংস আন্দোলনের জনসম্পৃক্ত আন্দোলনগুলো আসলে রক্ষকের কাছে, রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের বিপদে সাহায্য করবে, তারা যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এবং শাসক দল এবং এই কর্তৃত্ববাদী সরকার যখন তাদের এক্সট্রিম রূপটি দেখিয়ে দেয়, তখন মানুষ দাঁড়াতে পারে না। ফলে এখন যেটা হয়েছে, বিরোধী দলকে বুঝতে হবে যে জনসম্পৃক্ততা আছে, আন্দোলনের ধরন কি হবে জনগণের কাছ থেকে সে জেনে নিতে হবে। অহিংস আন্দোলন যেহেতু বন্দুকের মুখে আহত হয়, তাহলে কি একসময় আমরা হানাদার পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর যখন হামলা চালিয়েছে, তারা কি উই রিভোল্ট বলে শুরু করেনি? আমরা কি প্রাণ দিয়ে স্বাধীন হইনি?
এই হুম নতুন মুক্তিযুদ্ধের সময় আমি বিশ্বাস করি হুম প্রাণের জোর নিয়ে, দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে এবং এমইউর নামে দেশ সার্বভৌমত্বকে বিদ্ধ করা হয়েছে যখন, তখন দল মত নির্বিশেষে শুধু বিরোধী দল নয়, বাংলাদেশ যারা ভালোবাসেন, যারা মনে করেন যে এই আন্দোলনটি শুধু আওয়ামী লীগের হারার বা বিএনপি ক্ষমতায় আসার নয়, বরং অরক্ষিত প্রথাকে রক্ষা করবার জন্য একটা পবিত্র দায়িত্ব আছে নাগরিক হিসাবে, আমি দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। এটা বিএনপিকে ক্ষমতায় আনা বা আওয়ামী লীগকে বিদায় করানো, এটা হুম। হচ্ছে জনবিচ্ছিন্ন লুটপাট, দুর্নীতি এবং নজিরবিহীন ঘটনা ঘটানোর একটি রিজিম চলছে। অ্যাথেন্স থেকে শুরু করে ঢাকা পর্যন্ত ডেমোক্রেসির এরকম উদ্ভট কোনো প্র্যাকটিস নেই। আপনি সব একরকম পাবেন আর ঢাকার 24-এর নির্বাচন অন্যরকম। আপনি 18-তে যে কাজটি হয়েছে, নির্বাচনের তারিখ ঠিক নেই, আপনি এথেন্স থেকে ঢাকা পর্যন্ত দেখবেন যে এই তারিখের গোলমাল নেই, ঢাকা একবার হয়েছে 18-তে। তাহলে এরকম একটি সময় দেশকে রক্ষা করা কি জরুরি নয়? তিস্তা প্রকল্পের কথা আমি লম্বা করতে চাই না। না, আপনি আমরা দেখুন, তিস্তা প্রকল্পের আমি ব্যাপারে সেখানে যেতে চাই না, আমি সেই জন্য বলছি যে এখন যে এই যে এমইউ গুলো হয়েছে, এগুলো আমাদের শক্তির জায়গা থেকে যুদ্ধ করতে হবে। অগণতান্ত্রিক এবং এগুলো আপনি মনে করেন জনপ্রতিনিধিত্ব যে না দেশের থাকার কারণে জাতীয় জাতীয় সংকট হিসেবে দেখা দিয়েছে, সুতরাং দল মত নির্বিশেষে সবাইকে আসলে কথা বলা উচিত বলে এবং মনে করেন। এবং জি, ওরকম একটি আন্দোলন মামুন প্রয়োজন। মাহবুব, 1 মিনিট, 1 মিনিট, জি, ধন্যবাদ। আমি এক 1 মিনিট। মিনিটের আগে শেষ করব। আপনি সাগর ভাই আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন, আমার অধ্যাপক বন্ধু জবাব দেওয়ার চেষ্টা করেছে যে বিরোধী কণ্ঠ না থাকার কারণেও কি সরকার এত অন্যায়, দুঃশাসন, দুর্নীতি আপনাদের ভাষায় আমি বললাম যে কারণ হ্যাঁ একটা দেশের রাজনীতি আসলে দুটা দুটা দলের মুখোমুখি হ্যাঁ অবস্থানে হ্যাঁ জাতীয় হ্যাঁ সিদ্ধান্তগুলো, চ্যালেঞ্জিং হ্যাঁ, বিষয়গুলো সবসময় একটা ঠিকই বলেছেন। আমি সিদ্ধান্ত আমি হচ্ছে, আমি সেখানে বিরোধী দলের আমি অবস্থানটা অনেকটা হ্যাঁ, দুর্বল আমি হচ্ছে। জি, আমি এই জন্য মোটা দাগে বলে দেই, কোনোদিন যদি সুযোগ হয় আপনি আলোচনার সুযোগ দিলে আমি তথ্য প্রমাণ দিয়ে বলবো। খোদ ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, শেখ মুজিবের আমল, জিয়াউর রহমানের আমল, এরশাদের আমল, খালেদা জিয়ার প্রথম আমল, শেখ হাসিনার প্রথম আমল, খালেদা জিয়ার পরের আমল, এই আমলগুলোতে যেটা এই সরকার বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে, যে এর আগে দলীয় ক্যাডাররা মাসলম্যানের ভূমিকা নিত, বা কখনো কখনো রক্ষী বাহিনী, কখনো কখনো পুলিশ। কিন্তু শেখ হাসিনার একটা সাফল্যই আপনি বলতে পারেন যে দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সমস্ত এক সূত্রে গাঁথতে পেরেছে। সবারই বন্দনা, সবারই মানে বন্দনা এবং প্রার্থনার জায়গা হচ্ছে শেখ হাসিনা, যে কারণে বাংলাদেশের মানুষের কোনো আশ্রয় নেই। এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে এই সরকার যেভাবে দলীয় ক্যাডারের ভূমিকা অবতীর্ণ করেছে, জি, যার ফলে এই এরকম একটি দুঃসহ ফ্যাসিস্ট অবস্থার বিরুদ্ধেও বিরোধী হুম। দলগুলো যে আন্দোলন করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে তারও কিছু লিমিটেশন আছে। এখন আত্ম ইন্ট্রোস্পেকশন করে অধ্যাপক সাহেব যেটা বলেছে, জনগণকে আরো সম্পৃক্ত করে, কারণ ইতিহাস এই অন্ধত্ব বেশি দিন রাখে না, হয়তো সময় লাগে, কিন্তু এই জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদদের দিকে ধাবিত হওয়া এই স্বৈর শাসন, একদলীয় এক ব্যক্তির শাসন, এর অবসান ঘটবেই। আর আপনি আমি যে আলোচনাগুলো করছি, দুর্নীতি, দুঃশাসন, ভারতের সঙ্গে নতজানু এমইউ, এই সবই হচ্ছে একটি জবরদখলকারী অবৈধ সরকার থাকার কারণে রাষ্ট্র আজকে জনগণের মালিকানা বঞ্চিত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত হলে অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর যারা শেষ দিকে দেখছেন তারা শুরু থেকে দেখুন, কারণ আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই অনুষ্ঠানটি শুরু থেকে দেখলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আবার দেখা হবে পরবর্তী সময়ে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।